ডিবি অফিসে ৬ সমন্বয়ককে খাওয়ানোর ছবি প্রকাশকে মশকরা বলছেন হাইকোর্ট। স্বাভাবিক লেনদেনে ফিরছে ব্যাংক, চেনা রূপে রাজধানী। সরকারি নিয়োগে কোটা পেয়ে খুশি তৃতীয় লিঙ্গ সম্প্রদায়, শিক্ষার হার বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। এবং ফিলিস্তিনিদের রক্ষায় ইসরায়েলে অভিযানের হুঁশিয়ারি এরদোয়ানের। Sponsored by Abiba Finance Limited. এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি ৩টা নিউজ আওয়ারে। আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে খাইয়ে সেই ছবি প্রকাশ করাকে জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ মন্তব্য করেন। ওই সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। ক্যাপশনে হারুন লেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। নিরাপত্তা নিয়ে আমাদের নানা পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিবি ডিএমপি বদ্ধপরিকর। গত শুক্রবার নিরাপত্তার কথা বলে আন্দোলনের ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে শনিবার সার্জিস, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়। কারফিউ শিথিলের সময় বৃদ্ধির সাথে সাথে ব্যস্ততা বেড়েছে রাজধানীর কর্মজীবী মানুষের। আগারগাঁও থেকে সার্বিক অবস্থা জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সাকিব, আপনি আগারগাঁও এলাকায় আছেন, কর্মব্যস্ত মানুষের ভিড় কেমন দেখছেন, যানবাহনের চাপ কেমন? সিয়াম, আমি সকাল থেকে কিন্তু আসলে রাজধানী বিভিন্ন এলাকায় ঘুরছিলাম এবং আমি দেখেছি যে স্বাভাবিক যে মানুষের কর্ম ব্যস্ততা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন এলাকায়। আমি রাজধানীর কারওয়ান বাজার, উত্তরা, মিরপুর এলাকাগুলোতে ঘুরেছি। এই মুহূর্তে আমি আগারগাঁওতে আছি। তো আমি কিন্তু দেখতে পাচ্ছি যে স্বাভাবিক যে যান চলাচল, গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি, রিক্সা, সিএনজি সব ধরনের গাড়ি কিন্তু চলাচল করছে এবং মানুষের সংখ্যাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে রাস্তায়। তবে কিছু কিছু এলাকায় আমি দেখেছি যে স্বাভাবিক যে পরিমাণে যান চলাচল, কিছু কিছু এলাকায় সেখানে কিছুটা কম ছিল যান চলাচল। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আর পাশাপাশি কিছু কিছু এলাকায় আমি দেখেছি যে প্রচুর চাপ, প্রচুর গাড়িও ছিল, মানুষও ছিল প্রচুর। কোথাও কোথাও কিন্তু যানজট আমরা দেখেছি। আর আমি যে কটা এলাকায় ঘুরেছি সব জায়গায় কিন্তু আমি শান্ত পরিবেশ দেখেছি। তবে আমি যদি একটু ইসিবি চত্বরের কথা বলি, যে সেখানে কিন্তু আমি দেখেছি যে কিছু শিক্ষার্থী কিন্তু কিছুটা বিক্ষোভ করার জন্য রাস্তায় সড়কে নামার চেষ্টা করছিলেন। সেখানে আমরা দেখেছি যে আসলে তারা পুলিশের বাধার মুখে পড়েছে এবং সেখানে কিন্তু কিছুটা থমথমে পরিস্থিতি ছিল বেশ কিছুক্ষণ এবং সেখান থেকে কিন্তু বেশ অনেক শিক্ষার্থীকে কিন্তু আটক করা হয়। তারপর কিন্তু পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়ে আসে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এছাড়া মিরপুর 10 সহ কাজীপাড়া, শেওড়াপাড়া সহ আরও যে এলাকাগুলো ছিল, আমি সব জায়গায় কিন্তু দেখেছি যে প্রচুর মানুষ রয়েছে, প্রচুর গাড়ি রয়েছে এবং প্রতিটি সিগনালেই কিন্তু মিরপুর এলাকায় বিশেষ করে 10 নাম্বার থেকে শুরু করে কাজীপাড়া, শেওড়াপাড়ায় দেখেছি যে সিগনাল কিন্তু প্রচুর গাড়ি আটকে আছে, জ্যামে কিন্তু দীর্ঘক্ষণ মানুষের অপেক্ষা করতে হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে স্বাভাবিক যে মানুষের কর্মব্যস্ততা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সব জায়গায় কিন্তু স্বাভাবিক চলাফেরা চলছে, গাড়ি স্বাভাবিকভাবে চলাফেরা করছে। কোনো ধরনের কিন্তু অস্থিতিশীল পরিস্থিতি কোথাও আমি দেখিনি। সিয়াম, এই ছিল আমার কাছে আসলে আগারগাঁও থেকে সার্বিক পরিস্থিতি।
সাকিব, ধন্যবাদ আপনাকে। আগারগাঁ থেকে আপনি রাজধানী সড়কের সার্বিক অবস্থা জানাচ্ছিলেন। মেরুল বাড্ডায় আছেন আমাদের আরেক সহকর্মী আমিনুল ইসলাম, সেই সড়কের চিত্র আমরা জানবো। সরাসরি যুক্ত হচ্ছি আমিনুল ইসলামের সাথে। আমিনুল, আপনি মেরুল বাড্ডায় আছেন, বিভিন্ন পয়েন্টে সিগন্যালে যানবাহনকে কতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, সাধারণ মানুষের সাথে আপনার কথা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। রাস্তা এখন অনেকটাই স্বাভাবিক। আজকে সকালে প্রচুর জ্যাম ছিল এই রাস্তাতে, এই সড়কে বেশ গাড়ির চাপ ছিল, সেটি এখন অনেকটা কমে আসছে, কিন্তু স্বাভাবিক গতিতেই গাড়ি চলাচল করতে পারছে। অর্থাৎ সড়কের যে আমরা জানি আজকে সাপ্তাহিক যে কর্মদিবসের প্রথম দিন, সে কারণে আজকে সকালে বেশ ব্যস্ত একটি সময় পার করেছে। এখন দুপুরে এসে সেটি কিছুটা কমলেও সড়কে বেশ গাড়ির চাপ রয়েছে, সেটি আসলে আমরা আমাদের ভিডিও চিত্রে দেখতে পাচ্ছি। আর একটি বিষয় হচ্ছে, এখানে যারা এসেছেন মানুষজন বলছেন যে বেশ কিছুদিন তাদের যেহেতু অনেকগুলো কাজ তাদের জমে গিয়েছিল, নানা কাজে তারা সেগুলো শেষ করতে পারেনি, এই কারণে এই আজকে সপ্তাহের প্রথম কর্মদিবসে তাদের সেগুলো করার চেষ্টা ছিল, সে কারণেই রাস্তাতে মানুষজনের আনাগোনাটাও বেশি ছিল। আর আমরা দেখেছি সড়কে বেশ বাড়তি নিরাপত্তার ব্যবস্থা ছিল, পুলিশের বাড়তি উপস্থিতি ছিল। একই সঙ্গে আমরা জানি যে কারফিউ এখনও চলমান রয়েছে, তবে শিথিল টাইম চলছে। এই শিথিল সময়ে সবাই কাজ করার জন্য এই টাইমটি দেওয়া হয়, এবং সেই সময়ের মধ্যেও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে নিরাপত্তার জন্য পুলিশের বাড়তি উপস্থিতি রয়েছে। আমরা সেনাবাহিনীর টহল গাড়িও দেখেছি। জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই সেটি করা হয়েছে বলে তারা জানিয়েছেন। সব মিলিয়ে জনজীবনের স্বাভাবিক প্রক্রিয়াতেই চলছে এই এলাকাগুলোতে। আমিনুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। মেরুল বাড্ডা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আমিনুল ইসলাম। আমাদের আরেক সহকর্মী সম্রাট আনোয়ার সায়েন্স ল্যাব এলাকায় আছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সম্রাট আনোয়ার, রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানে বিজিবির টহল জোরদার করা হয়েছে, সাধারণ মানুষ কতটা স্বাচ্ছন্দ্যে বের হচ্ছেন আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ সিয়াম। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি একদম শাহবাগে। আপনারা জানেন যে আন্দোলন যারা করে কিংবা যারাই বিক্ষোভ সমাবেশ করতে চায় তারা কিন্তু এই জায়গাটিতেই অবস্থান নেয় বেশিরভাগ সময়ে। গতকাল যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারা দেশব্যাপী আন্দোলনের কথা জানানো হয়, তখন কিন্তু এই সমাবেশ, এখানেও একটা সমাবেশের কথা তারা জানায়, এবং তারপরেও দেখেছি যে এই জায়গাটিতে মূলত আমরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ বাহিনীর সদস্যদের এখানে মোতায়েন হতে দেখেছি সকাল থেকেই। তবে সময়ের সাথে সাথে এখানে আসলে তাদের উপস্থিতির পরিমাণ বেশ বেড়ে গেছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সমাবেশ যাতে না হতে পারে, কিংবা যাতে আন্দোলনকারী যারা আছেন কিংবা দুর্বৃত্তরা যারাই বলেন যে কয়েকদিন সহিংসতার সাথে জড়িত ছিল, তারা যাতে ভেতরে গিয়ে কোনো সহিংস ঘটনার আবারও পুনরাবৃত্তি করতে না পারে, সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ থেকে যে যাতায়াতের পথটা সেটি কিন্তু বেশ সীমিত করে দেওয়া হয়েছে, পথটা আটকে দেওয়া হচ্ছে, এবং এখান থেকে যারাই যাতায়াত করছেন, ভেতরে যাচ্ছেন কিংবা বাইরে বের হচ্ছেন, তাদেরকে প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করেই তাদেরকে এখান থেকে যাওয়ার কিংবা বাইর হওয়ার যে অনুমতি সেটি আমরা দেখতে পাচ্ছি, এবং পুলিশ প্রশাসন এখানে আছে। এবং ঠিক একইভাবে বিজিবির টহলও আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা মোতায়েন আছেন এবং তারা টহল দিচ্ছেন। আর যেটি বলছিলেন যে মানুষজনের যাতায়াতের ব্যবস্থা, আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে পুলিশ প্রশাসন এখানে উপস্থিতি আছে অনেক পরিমাণে। ঠিক একইভাবে গণপরিবহনও কিন্তু চলাচল করছে এখানে। গণপরিবহন যেমন বাসগুলো চলাচল করছে, ব্যক্তিগত গাড়ি চলাচল করছে, রিক্সা চলাচল করছে, মোটরসাইকেল চলাচল করছে, অর্থাৎ মানুষের যে যাতায়াত সেটি একদম থেমে নেই। আর যে বলছিলাম যে কারফিউয়ের যে শিথিল করার ব্যাপারটা, এই 3 দিন সবচেয়ে বেশি সময় শিথিল করা হয়েছে, এবং সকাল থেকে আমরা দেখছি মানুষ যথারীতি বাইরে আছেন এবং তাদের যে দৈনন্দিন কার্যক্রম সেটিও তারা স্বাচ্ছন্দ্যভাবে শেষ করছেন। তো আসলে সব কিছু মিলে যদি বলি যে আন্দোলনকারীরা বিভিন্ন জায়গায় জড়ো হওয়ার চেষ্টা করেছেন অল্প কিছু অংশ সদস্যরা, তবে পুলিশ প্রশাসন সেখানে আছেন যাতে বিশৃঙ্খল কোনো পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, সেই কারণে পুলিশ প্রশাসনের সদস্যরা এখানে যথারীতি আছে। সিয়াম। সম্রাট, আপনাকে ধন্যবাদ। শাহবাগ এলাকা থেকে সড়কের সার্বিক চিত্র এবং সেই সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সম্রাট আনোয়ার। কোনো ধরনের চাপের মুখে নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কর্মসূচি প্রত্যাহারের বিবৃতি স্বেচ্ছায় দিয়েছেন বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ।
আজ নিজের কার্যালয়ে তিনি সাংবাদিকদের জানান 6 সমন্বয়ক লিখিত বিবৃতিতে স্বাক্ষর করেছেন একেবারে নিজেদের ইচ্ছায়। গোয়েন্দা প্রধান জানান দ্রুততম সময়ের মধ্যে ডিবি হেফাজতে থাকা সমন্বয়করা পরিবারের কাছে ফিরতে পারবেন। এক প্রশ্নের জবাবে গোয়েন্দা পুলিশের কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, আন্দোলন নিয়ে অন্য সমন্বয়কারীদের বরাত দিয়ে যেসব তথ্য ছড়ানো হচ্ছে তা বিভ্রান্তি তৈরির জন্যই করা হচ্ছে। রোববার রাতে ডিবি পুলিশের হেফাজত থেকে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আবু মাহমুদ বাকের, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। বিএনপির অভিযোগ, কোটা সংস্কার আন্দোলন থেকে জনসাধারণের দৃষ্টি সরাতে রাজনৈতিক লেবাস দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আর এ কারণেই গত কয়েকদিনে বিএনপির কয়েকশো নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ দলটির। আন্দোলনের সহিংসতা ঠেকাতে সরকার ব্যর্থ হয়ে মিথ্যাচার করছে বলেও দাবি তাদের। আরো জানাচ্ছেন নাজিয়া আফরিন। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি। কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়ে এখন বিপাকে বিএনপি। আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়লে নাশকতায় সম্পৃক্ততার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির 2 জন সদস্য সহ সিনিয়র অনেক নেতাকর্মী আটক হন। সারা দেশেই বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অভিযান চলছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিনে সারা দেশে একের পর এক মামলা হতে থাকে। এসব মামলায় বিএনপি ও জামায়াতের নেতাদের আটক করা হচ্ছে। সারা দেশে এখন পর্যন্ত কয়েকশো নেতাকর্মী আটকের খবর দিয়েছে বিএনপির দফতর সেল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বলছে নাশকতায় বিএনপি নেতাকর্মীদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। তারা সরাসরি এই আন্দোলনের উস্কানি দিচ্ছে, লন্ডন থেকে নির্দেশনা দিচ্ছে, অর্থ ছড়াচ্ছে। তাদের সন্ত্রাসী বাহিনী আজকে আগুন সন্ত্রাস নিয়ে মাঠে নেমেছে। যদিও বিএনপির দাবি, বিএনপি নেতাকর্মীদের সম্পৃক্ততার কোনো প্রমাণ না মিললেও তাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা দিয়ে সরকার নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে। দেশে যারা রাজনীতি করবে, বিরোধী দল রাজনীতি করবে, তাদের মিথ্যা হামলায় গ্রেপ্তার করবে, তাদেরকে ধরেন অত্যাচার করবে, রিমান্ডে নিবে, টর্চার করবে। এটা হরামের হয়ে গেছে। সরকারের গোয়েন্দা সংস্থা কি করছে? এইসব ঘটনা ঘটবে, তারা আগে থেকে প্রিকশন নেয় না কেন? তারা আগে থেকে এইসব জায়গার মধ্যে তারা করে না কেন? আপনার পাড়া বসা নেই কেন? নিরাপত্তা নেই কেন তারা? হ্যাঁ, সরকার আসলে সরকার পরিচালনায় যোগ্যতার প্রশ্ন আজকে প্রশ্ন চলে আসছে। সরকার পরিচালনায় বর্তমান সরকারকে দেশ পরিচালনায় দরকার, সরকার যোগ্য কি যোগ্য না। সরকার পতনের যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক গণতন্ত্র মঞ্চ বলছে, আলোচনার মাধ্যমে যে সমস্যার সমাধান হতো তা শেষ পর্যন্ত কেন রক্তাক্ত হলো এর দায়ভার সম্পূর্ণ সরকারের। আর এই ব্যর্থতা গ্লানি ঢাকতেই বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে সরকার। বিষয়টাকে ঢাকা দেবার জন্য এখন এটাকে একটা বিএনপি জামাতের একটা পরিকল্পিত সংগঠিত নাশকতার একটা আবরণ দেওয়া হচ্ছে মানুষকে বিভ্রান্ত করবার জন্য। মানুষের কাছে আসল তথ্য এবং সত্যটা লুকিয়ে এই সুযোগটাকে নিয়েও একটা বিএনপি বা বিরোধী দলকে দমন করবার একটা ছুতা হিসাবে, একটা অজুহাত হিসাবেও এটাকে তারা নানাভাবে ব্যবহার করবার একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি। সরকারকে রাজনৈতিকভাবে চিন্তা করা দরকার। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা। স্বাভাবিক লেনদেনে ফিরেছে ব্যাংক। গত সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে গ্রাহকের চাপ, তবে টাকা জমার চেয়ে তোলার অঙ্কই বেশি। বিস্তারিত জানাচ্ছেন মাহাদি সেকান্দার। কারফিউ ও সাধারণ ছুটি টানা 5 দিন বন্ধ থাকার পর বুধবার থেকে লেনদেন শুরু হয় ব্যাংক সহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে। প্রথম দিনে ব্যাংকে ছিল গ্রাহকদের ব্যাপক চাপ, টাকা তোলার দীর্ঘ লাইন। তবে এ সপ্তাহে অবস্থার পরিবর্তন। রোববার প্রথম কার্যদিবসে ব্যাংকে কমেছে গ্রাহকের চাপ। টাকা মিলছে এটিএম বুথে, সচল মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট চালু থাকায় অনলাইন সেবাও মিলছে ব্যাংকে। তবে ব্যাংকে গ্রাহকদের বেশিরভাগই আসেন টাকা তুলতে। কিছু কাজ আছে, কাজের জন্য টাকাটা ওঠানোর দরকার, এর জন্য আমার প্রয়োজন, আমি সেজন্য টাকাটা তুলতে আসছি আর কি। জিনিসপত্র বাজারের যে দাম, বেতন ওটাই হাট বাজার করতে। সরকারি ব্যাপার বন্ধ থাকতেই পারে, আবার চালু হয়েছে, আমরা আসছি টাকা নেওয়ার জন্য আসছি। আবার টাকা জমা দিতেও যান অনেকে। ব্যাংক বন্ধ থাকাতে আমরা লেনদেন করতে পারি না, আমাদের আসলে অনেক কষ্ট হয়েছে।
এখন আমরা টাকা জমা দিতে আসছি। মিলেনিয়াম একটা স্কিম করেছিলাম, একটা 20 বছর মেয়াদী, সেটা জমা দেওয়ার জন্য এসেছি। মঙ্গলবার পর্যন্ত ব্যাংকগুলোর লেনদেন চলবে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। প্রথমবারের মতো সরকারি চাকরির কোটায় অন্তর্ভুক্ত করা হয়েছে তৃতীয় লিঙ্গের মানুষ। বিচ্ছিন্ন এই জনগোষ্ঠীকে মূল স্রোতে আনার এমন উদ্যোগে আনন্দিত তারা। তবে কোটা সুবিধা নিশ্চিত করতে তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষার হার বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিউল সাকিব। উচ্চশিক্ষার স্বপ্ন ছিল লিমার, তবে সমাজের চাপে পরিবার থেকে আলাদা হওয়ার পর আর পেরোতে পারেননি স্কুলের গণ্ডি। এনজিও কর্মী জোনাকি লিমার মতো থমকে না গিয়ে সমাজের সঙ্গে লড়াই করে হয়েছেন উচ্চশিক্ষিত। তবে চাকরির লড়াইয়ে ঠিকই হার মানতে হয়েছে তাকে। গেল বুধবার প্রথমবারের মতো সরকারি চাকরির কোটায় অন্তর্ভুক্ত করা হলো তৃতীয় লিঙ্গের মানুষ। লিমা কিংবা জোনাকির সরকারি চাকরির আর সুযোগ না থাকলেও সরকারি এই সিদ্ধান্তে ভীষণ আনন্দিত তারা। হয়তোবা আমরা সুযোগ পাই নাই, আমাদের হয়তোবা সার্টিফিকেটের বয়স শেষ হয়ে গেছে, কিন্তু যারা এখন পড়াশোনা করতেছে, আমাদের পরবর্তী প্রজন্ম, তাদেরকে তাদের এই দেশের উন্নয়নের কাজ করার জন্য সুযোগ সৃষ্টি হবে। আমরা সকাল হলেই চিন্তা করা লাগে কার দুয়ারে যে হাত পাতবো, কার ঘরে যে হাত পাতবো। আমরা হচ্ছে একটা মানে সমাজের মতো আরো 5টা মানুষের মতো বেঁচে থাকতে চাই। মানুষের ঘৃণা, অপবাদ, লাঞ্ছনা এগুলো আমাদের সহ্য হয় না। যখন এটা অন্তর্ভুক্ত হয়েছে কোটা, তখন আমার বিশ্বাস আছে যে আমরা এত দূর আসতে পারছি, এই পর্যন্ত আসছি, কিন্তু আমাদের সামনের ভবিষ্যৎটা ভালোই হবে, খারাপ হবে না যদি আমাদেরকে সবাই সহযোগিতা করে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের জনগোষ্ঠীতে হিজড়া ৮১২৪ জন। এর মধ্যে ৫৩.৬৫% সাক্ষরতার হার থাকলেও স্কুলের গণ্ডি পেরোতে পারেন না বেশিরভাগই। বাংলাদেশ সরকারকে অনেক ধন্যবাদ জানাই, আমার জনগোষ্ঠীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমাদের দেখা যায় পাসপোর্টে আদার্স দেওয়া, তারপরে আমাদের এনআইডি কার্ডে হিজড়া দেওয়া, সরকারি ডকুমেন্টেশনে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আছে এই জিনিসটা। এই নামগুলোকে কিভাবে একটা জায়গায় নিয়ে আসা যায় এবং একটা বৃহৎ জনগোষ্ঠী যেন এখানে অন্তর্ভুক্ত হওয়া যায়, আমি মনে করি এটা নিয়ে সরকারের পলিসি মেকিং পর্যায়ে আরও অনেক কাজ করতে হবে। কোটা বাস্তবায়নের আগে প্রয়োজন তৃতীয় লিঙ্গের মানুষকে শিক্ষার মূল স্রোতে আনা। সামাজিকভাবে মনোভাব পরিবর্তনের তাগিদও দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। একজন হিজড়া উনি কিন্তু এখন ভাববেন যে তার জন্য স্টেটের সর্বোচ্চ পর্যায়ে জব করার এক ধরনের স্পেশাল প্রভিশন আছে। তার মানে কি তার সামনে একটা স্বপ্ন তৈরি হলো। এইটার সুবিধা নিতে হলে নিচের ধাপগুলো তৈরি করতে হবে, যেটা শুরু করতে হবে একেবারে আমি বলবো প্রাইমারি এডুকেশন থেকে শুরু করে টার্সিয়ারি এডুকেশন পর্যন্ত। সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও তৃতীয় লিঙ্গের মানুষের অন্তর্ভুক্তির দাবি সংশ্লিষ্টদের। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা। 3টা নিউজ আওয়ার দেখছেন। সময় হলো বাইজিৎ স্টিল বিরতিতে যাবার, ফিরে শোনানো খবরের সাথে আরো যা থাকছে। অস্থির পরিস্থিতির প্রভাব পর্যটন শিল্পে, লোকসানে ব্যবসায়ীরা, কাজ হারানোর শঙ্কায় কর্মীরা। ডিবি অফিসে 6 সমন্বয়ককে খাওয়ানোর ছবি প্রকাশকে মশকরা বলছেন হাইকোর্ট। স্বাভাবিক লেনদেনে ফিরছে ব্যাংক, চেনা রূপে রাজধানী। সরকারের নিয়োগে কোটা পেয়ে খুশি তৃতীয় লিঙ্গ সম্প্রদায়, শিক্ষার হার বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। এবং ফিলিস্তিনিদের রক্ষায় ইসরায়েলে অভিযানের হুঁশিয়ারি এরদোয়ানের। Sponsored by Abiba Finance Limited. বিরতির পর আমন্ত্রণ, 3টা নিউজ আওয়ার দেখছেন। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে পর্যটন শিল্পে নেমেছে ধস। জনপ্রিয় পর্যটন স্পটগুলো শূন্য। প্রতিদিন কোটি কোটি টাকার লোকসান গুনছেন ব্যবসায়ীরা। অর্থকষ্টে মানবেতর দিন কাটানোর পাশাপাশি কাজ হারানোর শঙ্কায় পর্যটনের সঙ্গে জড়িত অসংখ্য মানুষ। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে সারা বছরই ভিড় থাকে পর্যটকদের। কোটা সংস্কার আন্দোলন দানা বাঁধলে গত 17 জুলাই থেকে বদলে যায় চেনা চিত্র। হোটেল মোটেলের আগাম বুকিং বাতিল করেন পর্যটকরা, এমনকি আগামী 5 দিনেও কোনো আগাম বুকিং নেই। পর্যটন শিল্পের সঙ্গে জড়িত কয়েক হাজার মানুষ বেকার। গত 10 দিনে কয়েকশো কোটি টাকার ক্ষতির মুখে কেবল কক্সবাজারের পর্যটন শিল্প। 8-10 দিনের ভিতর ব্যবসা খুবই খারাপ যাচ্ছে, খুব কষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ফ্যামিলিতে অনেক কষ্ট হচ্ছে। আমরা চাইবো সরকারের কাছে যাতে পরিস্থিতি স্বাভাবিক হোক, পর্যটক আসুক, বেচা কিনা হোক। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের চিত্র একই রকম। বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনের তৎপরতায় এমনিতেই পর্যটক খরায় ধুঁকছিল পার্বত্য জেলাটি। শাটডাউন, কারফিউ ধকলে বন্ধের পথে অধিকাংশ হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট। চরম হতাশা, উৎকণ্ঠায় দিন কাটছে পর্যটন সংশ্লিষ্টদের। বিভিন্ন পরিস্থিতির কারণে এই যে ছোট ছোট যারা উদ্যোক্তা পর্যটন শিল্পে, আমরা ক্ষতির সম্মুখীন। শুনশান নীরবতা রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলোতেও। গত 10 দিন ধরে অধিকাংশ হোটেল, মোটেল ও রিসোর্ট খালি পড়ে আছে। লোকসান গুনতে হচ্ছে পাহাড়ি বস্ত্রশিল্প আর পর্যটন ব্যবসায়ীদের। কাপ্তাই হ্রদের নৌযান চালকদেরও আয় রোজগার কমে গেছে। আমাদের দৈনিক 50 থেকে 60 হাজার ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি একদম খারাপ, আমাদের ব্যবসা একদম নাই বললেই চলে। বেচা বিক্রি নেই, এমনি বসে থাকতে হয় আর কি। 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে আজকে আমরা খারাপ অবস্থা, একটা বোর্ডও ভাড়া মারতে পারিনি। সুনামগঞ্জের হাওরে বর্ষা নির্ভর মৌসুমী পর্যটন হওয়ায় এই সময়টার জন্য অপেক্ষায় থাকেন হাউসবোট মালিক ও শ্রমিকরা। পরপর 3 দফা বন্যা ও দেশের বর্তমান পরিস্থিতিতে জলাঞ্জলি ঘটেছে তাদের সব আয়োজনে। মোটামুটি 17 তারিখ থেকে এখন পর্যন্ত প্রতিটি ট্রিপই ক্যান্সেল হচ্ছে। বোটে থাকা যে শ্রমিকদেরকে চালানো অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের পক্ষে। সবার ফ্যামিলি খুব অসুবিধায় আছে। শুধু খালি মালিকরা না, আমাদের স্টাফরা সহ লাগায় খুবই সমস্যার মধ্যে আছি। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। বিশ্ব বাঘ দিবস আজ। বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনের সমৃদ্ধি, এ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশে পালিত হচ্ছে দিবসটি। বন বিভাগের দাবি, সুন্দরবনের পরিবেশ উন্নত হওয়ায় বাঘের সংখ্যা বাড়ছে। তবে গত কয়েক বছরের গণনায় সুন্দরবনে বাঘের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় উদ্বিগ্ন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। খুলনা প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে আরেকটি ডেস্ক রিপোর্ট দেখুন। বন্যপ্রাণী সংরক্ষণ আন্তর্জাতিক সংস্থা, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড এবং গ্লোবাল টাইগার ফোরামের তথ্য মতে 1998 সালে বিশ্বে বাঘের সংখ্যা ছিল 7,600। 2013-14 সালের জরিপে তা কমে হয়ে দাঁড়ায় 3,200। একইভাবে সুন্দরবনে চালানো জরিপে দেখা যায় 2010 সালের 450 বাঘ থাকলেও পরবর্তী 3 বছরে তা নেমে এসেছে মাত্র 106টিতে। 2018 সালের গণনায় পাওয়া যায় 114টি। বর্তমানে বাঘ জরিপের কার্যক্রম না চলায় সুন্দরবনে বাঘের সংখ্যা কমেছে না বেড়েছে সে সম্পর্কে নিশ্চিত করে জানাতে পারেনি বন বিভাগ। 2022 এবং 23 সালে আমরা জরিপ কার্যক্রম মাঠ পর্যায়ে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে সম্পন্ন করেছি। বর্তমানে এটা অ্যানালাইসিস পর্যায়ে রয়েছে এবং আশা করছি যে খুব শীঘ্রই এটা আমরা জরিপের ফলাফল পাবো। 2018 সালে সর্বশেষ জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছিল, তারপর থেকে ক্রমশ কমছে। উদ্বিগ্ন বিশেষজ্ঞরা বলছেন, বাঘের আবাসস্থল ও প্রজনন পরিবেশ উন্নয়নে জরুরি ব্যবস্থাপনা প্রয়োজন। সুন্দরবনের প্রতিবেশ ও পরিবেশ সংরক্ষণ সহ চোরা শিকারীদের দৌরাত্ম্য বন্ধ করা গেলে রক্ষা পাবে সুন্দরবনের গৌরব, রয়্যাল বেঙ্গল টাইগার ও হরিণ। বন বিভাগের কাজের স্বচ্ছতাও জরুরি বলে মনে করেন তারা। বাঘের উপরে যেই থ্রেটগুলো আমরা বলি, সেই থ্রেটগুলো এলিমিনেট করা একে একে, যে তার হ্যাবিটেটটা কোনোভাবে যেন ধ্বংস না হয়, তার প্রে বেসটা যেন ঠিক থাকে। বিশেষ করে হরিণের পোচিংয়ের দিকেও বেশি গুরুত্ব দিতে হবে। তাদের যে প্রজনন বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের জন্য নির্দিষ্ট পরিবেশ প্রকৃতির প্রয়োজন রয়েছে। অবশ্য আশার কথাই বলছেন বন বিভাগের কর্মকর্তারা। প্রাণ প্রকৃতির রক্ষায় নেওয়া হচ্ছে নানান পদক্ষেপ, এজন্য বাঘ বৃদ্ধির আভাস দিচ্ছেন তারা। বাঘ যাতে লোকালয়ে না আসতে পারে সেই জন্য কিন্তু সুন্দরবনের লোকালয় সংলগ্ন এলাকায় প্রায় 60 কিলোমিটার দীর্ঘ আমরা লাইলনের ফেন্সিং নির্মাণ কাজ শুরু করেছি। 2001 থেকে 2024 সালের 12 ফেব্রুয়ারি পর্যন্ত সুন্দরবন পূর্ব বিভাগে 25টি এবং পশ্চিম বিভাগে 16টি বাঘের মৃত্যু হয়েছে। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। এবারে দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক PLC।
আবার কর্মমুখর হয়ে উঠছে ময়মনসিংহ অঞ্চলের শিল্প কারখানাগুলো। কয়েকদিনের অনাকাঙ্ক্ষিত বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত সময়েও কাজ করছেন শ্রমিকরা। দ্রুতই উৎপাদন ও রপ্তানির ছন্দে ফিরতে চান শিল্প মালিকরা। ময়মনসিংহ প্রতিনিধি আসাদুজ্জামান সুমনের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কয়েকদিনের অস্থিরতার পর চালু হয়েছে অফিস কলকারখানা, উৎপাদনে ফিরেছে শিল্প কলকারখানা। কয়েকদিন বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত উৎপাদনের চেষ্টা করছে প্রতিষ্ঠানগুলো। ভালুকার বাগড়াপাড়া এলাকার শেপার্ড গ্রুপের নিটিং, ডাইং, স্পিনিং, গার্মেন্টস সহ 5টি ফ্যাক্টরির সবগুলোতেই কাজ চলছে পুরোদমে। গার্মেন্টস সেকশনে তৈরি হচ্ছে জিন্স প্যান্ট, জ্যাকেট, হুডি এবং টেরি কাপড়ের বাথরোব। ভালুকা ত্রিশালের সব শিল্প কারখানাতেই ফিরেছে কর্মচাঞ্চল্য। কাজে যোগ দিতে পেরে খুশি কর্মীরা। মানে এই ধরনের যাতে আর কোনো দায় ঝামেলা না হয়, তার জন্য আমরা চাই যে সুস্থ শান্ত একটা দেশ। বাসা থাকলে তো একটা সমস্যাই, যেহেতু আমরা চাকরি করে খাই, এখন আসছি অফিসে ভালোই লাগতেছে। মিল ফ্যাক্টরি বন্ধ থাকা মানে আমাদের সাধারণ মানুষের এটা লোকসানের বিষয়। আন্দোলন কারফিউতে 4 দিন পুরোপুরি উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় যে ক্ষতির মুখে পড়েছে ময়মনসিংহের শিল্প প্রতিষ্ঠানগুলো তা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন শিল্প মালিকরা। আগের ছন্দে ফেরাই এখন চ্যালেঞ্জ। 4 দিনের উৎপাদনটা আসলে আমাদেরকে অনেকখানি পিছনে ফেলে দিয়েছে এবং আমরা আশা করছি হয়তো অতিরিক্ত সময় কাজ করে তাকে আবার পিছিয়ে নিতে পারে। প্রায় 2,500 কোটি টাকার মতো পার ডে আমাদের ক্ষতি হয়েছে। কারখানাগুলো খোলার পর থেকে আমরা স্বাভাবিক গ্যাস এবং বিদ্যুৎ স্বাভাবিক আছে, উৎপাদনের সমস্যা হচ্ছে না আমাদের। ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে 300-এরও বেশি শিল্প কারখানায় কাজ করেন অন্তত 2 লাখ শ্রমিক। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবার মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। লটকন চাষ স্বপ্ন দেখাচ্ছে পাহাড়ের কৃষকদের। খাগড়াছড়ির মিশ্র ফল বাগানীরা বাণিজ্যিকভাবে এই সুস্বাদু ফলটির চাষ করে লাভবান হচ্ছেন। খাগড়াছড়ি জেলার অনেক কৃষি উদ্যোক্তায় লটকনের বাগান গড়ে তুলছেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পাহাড়ি বাজার ছাড়িয়ে সমতলের বিভিন্ন জেলায় লটকনের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে এখন সচিবালয়ে গণমাধ্যমকে সে বিষয়ে জানাচ্ছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তাঁর ব্রিফিংয়ে। ক্ষেত্রে যেটা ভিসা এক্সামশন যেটা বলি, যে ভিসা ছাড়াও তারা 30 দিন যে অন অ্যারাইভাল ভিসা নিতে পারে, এটা চুক্তি আপনার জানেন আগে 29টা দেশ ছিল, 30টা দেশ হলো। ভারতের সাথে একটা বিমান চলাচল, এটা 4 নম্বর কথা বলছি, ভারতের সাথে বিমান চলাচলের একটি দ্বিপাক্ষিক চুক্তি ছিল 1978 সালে করা। তো এখন 2 দেশ সম্মত হয়েছে। তো এখন ইতিমধ্যে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন বা আইকাও যেটা বলি, তারা নতুন একটা ফরম্যাট তৈরি করেছে চুক্তির জন্য। সেই ফরম্যাট অনুযায়ী 2 দেশ চুক্তি স্বাক্ষরের জন্য সম্মত হয়েছে এবং সেইটাই জাস্ট মানে কন্ডিশন একই আছে, ফ্রিডম সহ আর কি, যেটা আগেও ছিল সেই ফ্রিডম সহ এটা নতুন ফরম্যাটে শুধু জন্য অনুমোদন চাওয়া হয়েছে, মন্ত্রিসভা সেটা অনুমোদন করেছে। আর এরপর বাংলাদেশ বিমান চলাচল, বেসামরিক বিমান চলাচল চুক্তি, এখন আগে যেভাবে চুক্তি চল একই, কোনো চেঞ্জ নাই, কিন্তু এখনো চুক্তিটা ইন্টারন্যাশনাল যে ফরম্যাট করে সেই ফরম্যাট আগে এটা ছিল না, করা হয়েছিল তখন এই ফরম্যাটটা ছিল না। আপডেট, হ্যাঁ খুব ভালো শব্দ, আপডেটের নতুন ফরম্যাটে করা হয়েছে। ফরম্যাটটা আইকাও তৈরি করেছে, একটা ফরম্যাট যে চুক্তিগুলো এরকম হতে হবে, এর আন্ডারে এরকম ল্যাঙ্গুয়েজগুলো থাকতে হবে, ঠিক সেইভাবে এটা করা হয়েছে। আচ্ছা, বাংলাদেশ ও কাতারের মধ্যে একটা লিগ্যাল ফিল্ড কোঅপারেশন এগ্রিমেন্ট একটা আইন মন্ত্রণালয়ের থেকে উপস্থাপন করেছে। এটি আসলে স্বাক্ষর হয়ে গেছে, আপনার কাছে চোখে রেটিফিকেশনের জন্য, স্বাক্ষরের জন্য এটা উপস্থাপন করা হয়েছিল, সেটি উপস্থাপন। এটি একটা রুটিন কাজ, সাধারণত চুক্তি স্বাক্ষরিত হলে এটা ক্যাবিনেট থেকে রেটিফাই না হলে এটা বাস্তবায়ন হয় না। আর বাকি ছিল মাননীয় প্রধানমন্ত্রীর বিদেশ সফর সংক্রান্ত, মাননীয় প্রধানমন্ত্রী এসক্যাপের বৈঠক
অংশগ্রহণ করেছিলেন এপ্রিল মাসে, সেটি ইআরডি এবং পত্র থেকে ছিল। আর মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর করেছিলেন ভারতীয় সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে। আর ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 21 থেকে 22 জুন সব দুটো সম্পর্কের অবহিত করার জন্য দুটি সামারি ছিল, সেই সামারি দুটো উপস্থিত হয়েছে। মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে এখন সচিবালয়ে গণমাধ্যমের সাথে ব্রিফিং করছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। আমরা সরাসরি তাঁর ব্রিফিং এ ছিলাম। আবারও সময় হলো বায়জিৎ স্টিল বিরতিতে যাবার, এরপর আরো থাকছে। লিবিয়ায় বাঁধ ভেঙে বন্যার পেছনে দায়ী 12 কর্মকর্তার কারাদণ্ড। ফেলপসের অলিম্পিক রেকর্ড ভেঙে সাঁতারে স্বর্ণ জিতলেন ফ্রান্সের মার্সা। বিরতির পর আরো একবার আমন্ত্রণ, আপনারা 3টা নিউজ আওয়ার দেখছেন। এবারে দেশের বাইরের খবর। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে ইসরায়েলে প্রবেশ করতে পারে তুর্কি সেনা, জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। আজ এক প্রতিবেদনে একথা জানিয়েছে রয়টার্স। এরদোয়ান বলেছেন, অতীতে আজারবাইজানের নাগোর্নো কারাবাখ এবং লিবিয়াতে যেভাবে প্রবেশ করেছিল তুরস্ক, এবার ইসরায়েলেও সেভাবে ঢুকতে পারে তাঁর দেশ। যদিও কী ধরনের হস্তক্ষেপের ইঙ্গিত দেওয়া হচ্ছে তা উল্লেখ করেননি তুর্কি প্রেসিডেন্ট। রয়টার্স বলছে, গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের শুরু থেকে তীব্র সমালোচনা করছেন প্রেসিডেন্ট এরদোয়ান। রোববার তাঁর দেশের প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করে দেওয়া বক্তব্যে এই যুদ্ধ নিয়ে আলোচনা করেন তিনি। এদিকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। বিপর্যয়কর বাঁধ ধসের পর প্রাণঘাতী বন্যার পেছনে দায়ী করে 12 কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে লিবিয়া কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে বিবিসি জানায়, ওই কর্মকর্তাদের 9 থেকে 27 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বছর সেপ্টেম্বরে সংঘটিত বন্যায় 4000-এর বেশি মানুষের প্রাণহানি ঘটে। লিবীয় কর্তৃপক্ষ বলছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার কারণে বাঁধ ধসে গিয়ে বিপর্যয় সৃষ্টি হয়। এতে প্রবল বন্যায় দেরনা শহরের আশপাশের সমস্ত এলাকা ভেসে যায় এবং বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার সব প্রচেষ্টা ব্যর্থ হয়।